পুরী সাইট সিনের দ্বিতীয় পর্বে আমরা ধবলগিরি, উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে দেখব এবং তোমাদের সামনে তুলে ধরব ধবলগিরির যে ইতিহাস, সম্রাট অশোকের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই সমস্ত কিছু তথ্য তুলে ধরব এবং খণ্ডগিরি, উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে, সেই সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করে দিও। কোণার্ক মন্দির থেকে আমাদের ধবলগিরি আসতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট মতো। যেহেতু আমরা প্রাইভেট গাড়িতে এসেছিলাম, সময় একটু বেশি লেগেছে, কারণ প্রাইভেট গাড়ির ড্রাইভারগুলো একটু 2-1টা স্পট মিস করার জন্য আমরা যেহেতু লোকেশন চিনি না ঠিকঠাক, অনেকটা উল্টো পাল্টা রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে, যার জন্য সময় বেশি লেগেছে। এতটা সময় লাগে না। সব থেকে ভালো ওটিটিসির বাসে আসা, এর একদম সমস্তটাই গাইড করে নিয়ে আসবে এবং সমস্ত স্পটগুলো ঘোরাবে। তাই আমাদের ধবলগিরিতে পৌঁছে গেছি, এখন ওপরের দিকে উঠছি। এইখানের ইতিহাসটা একটু তুলে ধরার চেষ্টা করছি। ইতিহাসবিদদের মতে কলিঙ্গ যুদ্ধের আগে ভারতবর্ষে এত রক্তক্ষয়ী যুদ্ধ আগে কোনোদিনও ঘটেনি। কলিঙ্গের রাজা অনন্ত পদ্মনাভনের সাথে সম্রাট অশোকের বাহিনীর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে এতটাই ধ্বংসাত্মক রেজাল্ট হয়েছিল যে কলিঙ্গের কোনো সৈন্যই বেঁচে ছিল না এবং সম্রাট অশোকেরও প্রচুর সৈন্য সামন্ত মারা যায়। কথিত আছে কলিঙ্গের যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে যে দয়া নদী বয়ে গেছে, যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে দয়া নদীর জল রক্তে সম্পূর্ণ লাল আকার ধারণ করেছিল। এখন যে নদীটি স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই হলো সেই দয়া নদী, যার জল রক্তে সম্পূর্ণ লাল হয়ে গেছিল। এই যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেছিল এবং এতটাই রক্তক্ষয়ী যুদ্ধ ছিল যে সম্রাটের মনে একটা অশান্তির সূচনা হয় এবং এরপরেই, এই ধ্বংসলীলার পরেই তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তারই স্মৃতিস্তম্ভ হিসাবে এই বৌদ্ধ স্তূপটি তৈরি করেন। ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার রাস্তায় 8 কিমি বাদে দয়া নদীর ব্রিজ পার হয়ে ডান দিকে ছোট্ট রাস্তা ধরে কিছুটা গেলেই এই ধৌলি পাহাড়, যা এখন আমাদের কাছে ধবলগিরি নামে পরিচিত। পাহাড়ের একেবারে শীর্ষদেশে জাপানের কোনো এক বৌদ্ধ ধর্মাবলম্বী সংস্থার পক্ষ থেকে বর্তমানে এই শ্বেতশুভ্র বৌদ্ধ স্তূপটি নির্মিত হয়েছে। স্তূপের ভেতরে 4টি বৌদ্ধ মূর্তি ভিন্ন ভিন্ন ভঙ্গিতে চতুর্মুখী অবস্থায় দেখতে পাওয়া যায়। এখানে আরও একটি আকর্ষণীয় বিষয় আছে, তা হলো লাইট লেজার শো। প্রতিদিন সন্ধ্যার পর জাপানি প্রযুক্তিতে লেজার আলো ও শব্দের সহযোগিতায় বৌদ্ধ স্তূপটি পর্দার ন্যায় ব্যবহার করে তার গায়ে সম্রাট অশোকের জীবনী, সিংহাসন লাভ, ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধের ঘটনা প্রবাহ, কলিঙ্গবাসীর আত্মবলিদান ও যুদ্ধকালীন যে পরবর্তী অশোকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নানা কাহিনী ফুটিয়ে তোলা হয়। মাথাপিছু 150 টাকা লাগে। শো আরম্ভ হওয়ার 1 ঘন্টা আগেই টিকিট বিক্রি শুরু হয়। সেটা দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে বা এই জায়গাটাতে সন্ধ্যের দিকে আসতে হবে। ব্যক্তিগত গাড়ি না থাকলে এই লেজার শো দেখা অসম্ভব। আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল আরও 2-1টা স্পট ঘুরবো, তার জন্য আমরা এটা দেখতে পাইনি। তবে নেক্সট টাইম আসলে অবশ্যই লেজার শোটা দেখার চেষ্টা করব। গরম, বাপরে বাপ, সেই লেভেলের গরম পড়েছে। এখন পাক্কা বাজে 12টা। ধবলগিরি তো ঘোরা হয়ে গেল, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এখানকার। শুধু একটু রোদটা না থাকলে বেশ ভালো হতো। খানিকক্ষণ আগে আকাশ মেঘলা ছিল, কিন্তু হঠাৎই দেখি কিনা জোর পড়ে গেছে রোদ। এরকম গরমটা পড়েছে, বিরাট গরম। ধবলগিরি ঘোরা কমপ্লিট, এবার উদয়গিরির দিকে যাচ্ছি। ওই
কিলোমিটার পরে সোজা নন্দনকানন যাব। এটাই দেখার যে কতক্ষণ লাগে। এখন বাজে 12:38, 12:38 মানে 12:40 ধরা যাক। 12:40 মিনিট সময় লাগে বললো, 1:20 মধ্যে পৌঁছে যাওয়ার কথা। দেখছি কতক্ষণ সময় লাগে। এইখানটাতে দেখো বন্ধুরা, শর্টকাটে নিয়ে যাওয়ার নাম করে আমাদেরকে ভুল রাস্তায় ঢুকিয়েছিল, যার জন্য আমরা একটা স্পট মিস করে গেছি। ড্রাইভার নিজেই চেনে না, তার জন্য এইখান থেকে ঢোকালো। কিছুটা দূরে গিয়েই গাড়িটা আবার ব্যাক করে আমাদের মোটামুটি 20 মিনিট এখানে নষ্ট করেছে ড্রাইভার। সেই জন্য ওটিটিসির বাসে গেলে এই অসুবিধাটা হবে না। ওই রাস্তা দিয়ে ঢুকে প্রায় 1.5-2 কিলোমিটার যাওয়ার জন্য দেখুন রাস্তার পাশে কাজ চলছে, দেখা সত্ত্বেও এই রাস্তায় ঢুকেছিল গাড়িটা। প্রায় 2-3 কিলোমিটার যাওয়ার পরে রাস্তায় কাজ চলছে, তার জন্য রাস্তা বন্ধ পুরোপুরি। আবার ওখান থেকে রিটার্ন আসা হয়, রিটার্ন এসে আবার যে রোড দিয়ে আমরা যাচ্ছিলাম সেই রোডটাই ধরে, যার জন্য আমাদের একটা স্পট পুরোপুরি মিস গেছে। চলো, একটা শিব মন্দির ছিল, সেটাও আমাদের লিস্টে ছিল, যার কারণে দেখতে পাইনি আমরা ওটা। স্পটটা আমরা 20-30 মিনিটের মধ্যে ঘুরে দেখার চেষ্টা করব। আমরা যেহেতু চলে এসেছি, যেহেতু নন্দনকাননের প্রোগ্রাম আছে এরপরে, যার জন্য এখানটা খুব বেশি সময় দেওয়া যাবে না। দুটো পাহাড়ের মধ্যে যে কোনো একটাতে উঠবো আর একটা ছেড়ে দেবো। ওটার টিকিট মূল্যটা একবার বলে দিই, ফরেনারদের জন্য 300 টাকা করবো। আর টিকিট এমনি নর্মাল সবার 25 টাকা, আর 15 বছর নিচে বাচ্চা হলে সম্পূর্ণ ফ্রি। আমরা যেহেতু ইন্ডিয়ান, তার জন্য আমাদের 25 টাকায় লাগবে।
যার জন্য লাগলো 100 টাকা। এখন আমরা খণ্ডগিরির ওপর দিকটাতে উঠছি। এগুলো কলিঙ্গ রাজা খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুদের আস্তানা হিসাবে ব্যবহার করা হতো বলে জানা যায়। আমরা যে পাহাড়টাতে উঠছি এটা খণ্ডগিরি পাহাড়। এটাতে মোট 15টা গুহা রয়েছে, আর পাশেই যে উদয়গিরি পাহাড়টা রয়েছে সেটাতে 18টা গুহা রয়েছে। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহাকে আগে পূর্বে কটক গুহা বলা হতো। ভারতের ওড়িশার ভুবনেশ্বর শহরের কাছে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক ও ধর্মীয় গুরুদের আংশিক প্রাকৃতিক এবং আংশিক কৃত্রিম গুহা। গুহা দুটি সংলগ্ন পাহাড়ে অবস্থিত, উদয়গিরি এবং খণ্ডগিরি, যা হাতিগুম্বা শিল্পলিপিতে কুমারী পর্বত বলে উল্লেখ করা হয়েছে। এখন আমরা এই খণ্ডগিরির পুরো ওপরে একটা মন্দির রয়েছে সেই পর্যন্ত যাব এবং সেখানটা উঠে মন্দিরটা দর্শন করব। আর এইখান থেকে বিশেষ করে পাশে একটা এয়ারপোর্ট আছে, সেখানে প্লেন ওঠানামা করে, সেই দৃশ্যটাও আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি, সেটাও আছে আমাদের এই ভিডিওতে। তবে এর ওপরে উঠতে আমাদের অনেকটাই সময় লেগে গেল, কারণ ঘুরে ঘুরে আর খাড়া চড়াই কিছুটা বলতে গেলে। আর দুপুরবেলা ছিল আর প্রচন্ড গরম জুন মাসে। এখান থেকে মন্দির শর্টকাট নাকি? অবশ্যই ওপরে যেন একটা কিন্তু সব জলের হচ্ছে। বোতল নিয়ে যাবেন, যখন আসবেন কেউ জলের বোতল হ্যাঁ, সাথে অবশ্যই তুলবো, রাখবেন, সবাইকেই তুলবো। কারণ এখানে খাড়া চড়াই আছে, যথেষ্ট রিস্কি। সাবধানে উঠবি, সাবধানতা অবশ্যই সাবধানে উঠবি, চ। অবলম্বন করবে পাহাড়ে ওঠার সময়। ওইখানটায় চ, তুলছি ছবি। এই সেই গুহাগুলো এখন আমাদের সাবধানে। স্ক্রিনে আসছে। এখানেই জৈন সাধুরা থাকতো। ব্যাস, নোংরাটা না। এরপরে সোজা আমরা ওপরের মন্দিরটাতে যাওয়ার থাকুন না, চেষ্টা করব। গুহায় আগে সন্ন্যাসীরা থাকতো। এই পর্যন্ত তো সিঁড়ি ঠিকঠাকই আছে, এরপরে খাড়া চড়াই। এখানে একটা যজ্ঞের কুণ্ড দেখা যাচ্ছে। এই যে আমাদের আর একটা যে সহপাঠী ছিল তারা উঠছে। বেশ খানিকটা খাড়া চড়াইয়ের পরেই আমরা ওপরে উঠতে পারবো। এই খণ্ডগিরির ওপর থেকে উদয়গিরির দৃশ্যটাও বেশ সুন্দর লাগে, সেটাই এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওপাশের গুহাটা বেশ সুন্দর, ওটাতেও যেতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু সময়ের অভাবে আমরা ওটাতে উঠতে পারিনি। আর একটা কথা বলে রাখি, টিকিট কিন্তু খণ্ডগিরিতে ওঠার জন্য লাগে না, টিকিট লাগে উদয়গিরিতে ওঠার জন্যই। এইটাতে শুধু উঠতে চাইলে টিকিট না কাটলেও চলবে। ওই যে ওই পাশের গুহাটাই হলো উদয়গিরি, যেটাকে সর্প গুহাও বলে অনেকে।
নন্দনকানন থেকে কিছুটা আগে আমরা একটা হোটেলে দাঁড় করালো ড্রাইভার দা, সেখানে 120 টাকার থালি ছিল। এই যে আমাদের থালির অবস্থা, 3 রকমের সবজি, ডাল, ভাত, আর আমরা এর সাথে চিকেন অ্যাড করেছিলাম। চিকেন পার প্লেট ছিল 180 টাকা। আমরা অবশ্য শেয়ার করে নিয়েছিলাম, এক প্লেটে 6 পিস মাংস ছিল, 3 পিস করে ভাগ করে নিয়েছি। তাহলে এখানে আমাদের টোটাল খরচ হলো পার হেড 210 টাকা, 120 টাকা ভাত, আর 90 টাকা চিকেনের জন্য হাফ। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, এবার নন্দনকাননের উদ্দেশ্যে বেরোতে হবে। 120 টাকার থালি, চিকেন, একটা চিকেন নিয়ে নিন। এটা একটু টেনে নিন ম্যাডাম, এইটা আমাদের ওটা দিয়ে দেন।